কোনো মৌলবাদী দঙ্গবাদী কিছু নাই। সেখানে তারা কাজ করে সাকসেসফুলি অনেক মানুষকে তারা স্বেচ্ছায় তারা মুসলমান হয়েছে, তাই না? দাওয়াত দিয়েছে, সেখানে মদের বোতলের পরিবর্তে আতরের বোতল সরবরাহ করা হয়েছে। ও দারুণ। এবং আমাদের যে আলেম ওলামা আছেন, ওলামা মাশায়েখ আছেন, তাদেরকে অনুরোধ জানাবো যে মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের কাছে আপনারা গিয়ে এই কথাগুলো বলুন এবং মানুষের কাছে জানান আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। কোরআন শুধু তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য, রেকের মধ্যে রেখে দেওয়ার জন্য না। শিক্ষা না গেলে তো আমি তো দেখলাম যে আপনার আমরা নিউ ইয়র্ক, আপনিও দেখছেন, আপনার আর লন্ডনও ও রাস্তার তরকারি ব্যস্ত হইব। একজন অদক্ষ অশিক্ষিত কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এখন কম্পিটিশনের যুগ। হ্যাঁ, এখানে অদক্ষ শ্রমিকরা কেউ বালা পায় না, কেউ পছন্দ করে না। সম্মানিত সিলেট টু নিউ ইয়র্কের দেশ বিদেশের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খলকু কামাল, দীর্ঘ 24 বছর পরে আমি লন্ডন আইছি। লন্ডন আওয়ার উদ্দেশ্য হইল আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এরারে সাথে দেখা সাক্ষাৎ করা। আর সেই সূত্রে আমি কিছু ভিডিও করলাম সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সমাজে প্রতিষ্ঠিত, দেশে বিদেশে তানরে আমরা সিলেট টু নিউ ইয়র্কের মাধ্যমে দেশ বিদেশে তুলিয়া ধরতাম চাইলাম। আর সেই সূত্রেই আজকে আসা। আর আজকে এমন এক বিশিষ্ট ব্যক্তিরে আপনারা সামনে আমি পরিচয় দিতাম চাইলাম। আমরা সিলেট বিভাগের কৃতি সন্তান, সাবেক বাংলাদেশ সংবাদপত্র জগতের একজন আলোড়ন সৃষ্টিকারী সাংবাদিক। আর তার সবচেয়ে বড় পরিচয় হইল জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপি সরকারের সাবেক রাষ্ট্রপতি ডক্টর রিয়াজউদ্দিন সাহেবের উপদেষ্টা। আর তার কাছ থেকে আমরা আরো বিস্তারিত অনেক জানবো। আর আপনারা সাথে তাওকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনার নামের সাথে দীর্ঘদিন থেকে পরিচয়, আর চিন্তা করলাম ইংল্যান্ড আইলে আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। আর আমরা জানি আপনি খুব ব্যস্ত, আপনি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, ইন কমিউনিটির সেবাদিরা অনেক কিছুর সাথে আপনি জড়িত। এর বাদেও আমরা জানতাম সেইরাম, আর আমরা খুব খুশি লাগে যে রাষ্ট্রপতি তো আমরা সিলেটের কেউ হইছেন না, আর রাষ্ট্রপতির উপদেষ্টা সিলেটি, বৃহত্তর সিলেটের অধিবাসী গো, আমরা একটা গর্বর বিষয়। আর আমরা আপনার সাথে জানতাম সেইরাম যে আপনার কর্মজীবন কবে কখন থেকে শুরু, আমরা দর্শকরা একটু শেয়ার করুন। ধন্যবাদ জনাব খলকু কামাল এবং সিলেট টু নিউ ইয়র্ক টেলিভিশন চ্যানেল। আপনারা ইতিমধ্যে বেশ কিছু সাক্ষাৎকার প্রচার করেছেন, বিভিন্ন অনুষ্ঠান প্রচার করেছেন দেশে বিদেশে, এটা আমরা দেখেছি এবং আপনারা ভালো করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি 1980 সালে আমি আমার ছাত্র অবস্থায় শিক্ষা জীবনেই আমি সাংবাদিকতায় প্রবেশ করি। আমি লেখালেখি শুরু করি, বড় বড় কলাম আমি লিখতাম এবং আমি সম্পাদকীয় সাব এডিটরদের কাজ, রিপোর্টিং এর কাজ সবকিছু করে আমি 1985 সালে দৈনিক পত্রিকার চিফ এডিটর হিসেবে জয়েন করি। এবং ঢাকাতে তখন মাত্র হাতে গোনা কয়েকটা পত্রিকা ছিল, ইত্তেফাক, আজাদ, দৈনিক বাংলা, বাংলার বাণী, এই সমস্ত পত্রিকা ছিল। ইনকিলাবের তখন জন্ম হয়নি। তো সেই সময় সাংবাদিকতা আমরা করেছি এবং অনেকগুলো হাতে গোনা পত্রিকার মধ্যে তখন অনেকগুলো অড আমি ফেস করেছি এবং সেখানে ফেস করতে গিয়ে অনেক দুর্নীতির বিরুদ্ধে স্টোরি লিখেছি। আমি 10 কোটি টাকার মামলাও খেয়েছি। এমনকি আমি কৃষি ব্যাংকের একটা বিশাল দুর্নীতির ব্যাপারে তৎকালীন এমডি, পরবর্তী সচিব, এমনকি এরশাদ সাহেবের সময় তিনি অ্যাডমিনিস্ট্রেশন ডিসেন্ট্রালাইজেশন কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ছিলেন, এমন যাদের সচিবদের বিরুদ্ধে আমি লিখেছি। সাংবাদিকতাকে থ্রিল হিসাবে, একটা জিল হিসাবে, একটা মিশন হিসাবে, একটা ভিশন হিসাবে নিয়েছি। দেশপ্রেম সাংবাদিকতার অন্যতম একটা অনুষঙ্গ এবং সাংবাদিকরা সাহসের সাথে সত্য কথা বলে যাবেন, সেই কাজ আমি করেছি। আমি সাংবাদিকতায় লেখাপড়া করেছি। আমি সাংবাদিকতায়, গণযোগাযোগ সাংবাদিকতায়, মাস কমিউনিকেশন জার্নালিজমে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি এবং পরবর্তীতে লন্ডন ইউনিভার্সিটি থেকে বার্গবেল থেকে আরেকটা এমব্রেস করেছি পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের উপরে এবং আমার পিএইচডি এখন চলছে। আমি বাংলাদেশে সাংবাদিকতা করতে গিয়ে আমি চিফ এডিটর ছিলাম, এডিটর ছিলাম, সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলাম, এমনকি আমি বাংলাদেশ ওভারসিজ করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন ওকাবের প্রেসিডেন্টও ছিলাম। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমি সাংবাদিকতা সম্পর্কে যেটুকু বললাম। আমি কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনেরও সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছিলাম। জানতে পারলাম যে আপনি দেশে থাকা অবস্থায় বহির্বিশ্বের কয়েকটা ইংলিশ পত্রিকা বাংলাদেশের প্রতিনিধি আসলাতে একটু কইবানি যে আপনি কোন কোন পত্রিকার লগে জড়িত আসলা? আমি শ্রীলঙ্কার দি আইল্যান্ড এবং উপালি নিউজ পেপার গ্রুপের আমি বাংলাদেশ করেসপন্ডেন্ট ছিলাম দীর্ঘদিন। আমি জাপান টাইমসেরও বাংলাদেশ করেসপন্ডেন্ট ছিলাম এবং সেখানে আমি ওকাবের এক্সিকিউটিভ কমিটি মেম্বার থেকে, নর্মাল মেম্বার থেকে, এক্সিকিউটিভ কমিটি মেম্বার থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট সব পদেই নির্বাচিত ছিলাম। আচ্ছা, তো আপনি আমরা দর্শকরা কইবানি যে কবে ইংল্যান্ড আইসেন আর আওয়ার উদ্দেশ্য কিতা, আর বর্তমানে কোন অবস্থায় আপনি আছেন একটু?
আমি ইংল্যান্ডে এসেছি 2008 সালে। এর আগে আমি 1997 সালে ইউকের ভিসা পেয়েছি এবং 99 সাল থেকে আমি অনেকবার এসেছি। আমি কমনওয়েলথ কনফারেন্স এবং আরো বিভিন্ন প্রোগ্রামে এসেছি এবং 2008 সাল থেকে আমি ইংল্যান্ড নিয়মিত আছি। যদিও এরপরে আমি আমেরিকাতে গিয়েছি, আপনার সঙ্গে সেখানেও দেখা হয়েছে। আমি সৌদি আরবে বেশ কয়েকবার উমরা করতে গিয়েছি, ইটালিতে গিয়েছি, স্পেনে গিয়েছি, আয়ারল্যান্ডে গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছি, আরো বিভিন্ন দেশে গিয়েছি ইংল্যান্ড থেকেই। তো বিষয়টা হচ্ছে যে আমি ইংল্যান্ড এসেছি যখন বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালন আমার শেষ হয়ে গেছে এবং যখন মিলিটারি আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিল জেনারেল মঈনুল আহমেদের নেতৃত্বে, সেই সময় আমি 1 বছর 3.5 মাস অর্থাৎ 1/11 2007 সালের 11 জানুয়ারির সামরিক অভ্যুত্থানের পরে 1 বছর 3.5 মাস আমি দেশে ছিলাম। আমি এরপরে ইংল্যান্ডে আসি, কারণ তখন আমাকে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর অথবা বিভিন্ন টেলিভিশনে ভালো অ্যাঙ্করের দায়িত্ব নিয়ে আমি কাজ করব, ইউনিভার্সিটি পড়াবো, সেগুলো আমি করতে দেওয়া হচ্ছে না। আমি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে আমি দীর্ঘকাল 80 দশক থেকে ট্রেনিং নিয়েছি এবং পরবর্তীতে আমি 90 দশকে আমি সেখানে একজন টিচার হিসেবেও 5 বছর দায়িত্ব পালন করেছি। তো যখন বাংলাদেশে কোনো কাজ আমাকে করতে দেওয়া হচ্ছে না, তখন আমি চলে এসেছি পিএইচডি করার জন্য। আমি ইউকেতে আসি। ইউকেতে আসার পরে আমার এখানে আমার রিসার্চের মাধ্যমে ক্রাইসিস ইন গভর্নেন্স একটা বুক কেমব্রিজ থেকে আমার বেরিয়েছে, ইউনিক মিলিটারি ইন্টারভেনশন নামে আরেকটা বুক জার্মানি ডিকটাস পাবলিকেশন থেকে বেরিয়েছে। আমি রিসার্চ করছি, এমব্রেস করেছি কিংস কলেজ থেকে ইউনাইটেড নেশনস স্কলারশিপ সহ আমি রিসার্চ কোর্স ডিগ্রি করেছি এবং আমি আমার পিএইচডি করছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা জানি আপনি তো ইংল্যান্ড বিভিন্ন সংগঠনের লগে জড়িত, আর বিশেষ করে আমরা জানতাম সেই বাংলাদেশি এখন প্রতিনিয়ত বাংলাদেশের অনেক স্টুডেন্ট আইরা বিভিন্ন ভিসার মাধ্যমে আইরা আওয়ার বাদে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইরা। আর তারার ব্যাপারে আমরা লন্ডনের বা ইংল্যান্ডের কমিউনিটি লিডার হলে কোনো ধরনের সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ লইরা কিনা আপনার কোনো আইডিয়া আসেনি? আমি যেটা বুঝি যে বাংলাদেশের জনগণের উচিত হচ্ছে তাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য, দুনিয়াতে কম্পিট করার জন্য যত বেশি পারা যায় স্কিল এবং এডুকেশন ভিসাতে পাঠানো উচিত, লেবার ভিসাতে না। এবং এটাই ইউকেতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে এই সুযোগটা আছে। এই সুযোগে সদ্ব্যবহার করা উচিত। সদ্ব্যবহার করলে বাংলাদেশের মানুষ, সিলেটের মানুষ বেশি বেশি আসতে পারবে, শিক্ষিত হওয়ার জন্য আসতে পারবে। এবং আমাদের ইসলামে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য তোমরা সুদূর চীন দেশে চলে যাও। চীন দেশ অনেক দূরে তখন আমাদের কাছে ছিল এবং চীনে যেতে বলেছেন কেন? চীনে সেই সময় চীন শিক্ষা দীক্ষা উন্নত ছিল। তো সেই জন্য আমাদের শিক্ষা দীক্ষা অর্জন করতে হবে। শিক্ষা দীক্ষা অর্জনের জন্য এখানে আসার পরে অনেকে সমস্যায় পড়েন, কেয়ার ভিসাতে সমস্যা করেছেন, সেইখানে কিছু কিছু কমিউনিটি লিডার তাদেরকে হেল্প করেন। যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি কেম আবু তাহের চৌধুরী, কমিউনিটি লিডার, তিনি অনেক লোককে হেল্প করেছেন, আলহামদুলিল্লাহ হেল্প করেছেন। তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের মানুষকে বেশি বেশি উৎসাহিত করা দরকার। তারা লেখাপড়া করুক, IELTS করুক এবং IELTS করে লেখাপড়া করে এই দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করুক। তারা আসতে পারবে নিজস্ব যোগ্যতায় এবং এসে এই দেশে অনেক সুযোগ আছে। আমেরিকাতে ইমিগ্রেন্টদের অনেক সুযোগ আছে। ইউকে তো অনেক স্টুডেন্টরা এসছে, এমনকি ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট আসে। আমাদেরকে আইটি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যত বেশি পারা যায় স্টুডেন্টদেরকে এখানে আসতে হবে। আচ্ছা, ইংল্যান্ড এ পর্যন্ত আপনার জানা মতে বা টোটাল কতজন বাংলাদেশি হইতে পারে, কোনো আইডিয়া আসেনি? বাংলাদেশে কত আছে দেশে? জি জি, এটা আমাকে একজন সরকারি অফিসার সেদিন বলেছিলেন 15 লাখের উপরে বাংলাদেশে আছে। আচ্ছা, এর মধ্যে আমরা সিলেটর বিভাগের পার্সেন্টেজ কত হইতে পারে? একটা সময় তো বলা হতো সিলেটের পার্সেন্টেজ নাকি 95%। আচ্ছা, বলা হতো। এখন হয়তো এটা 70% মতো হতে পারে, একটু কম বেশি হতে পারে। আচ্ছা, আপনি তো বিভিন্ন সংগঠনের লোক, এই দেশের মুসলমানের হাল অকিকর সম্বন্ধে আমরা একটু কইবা। আর টোটাল মুসলমানের জনসংখ্যা কি? এই দেশে 6.5 কোটি মানুষ আছে ইউকেতে, 40 লাখের উপরে মুসলমান আছে। ও মাশাআল্লাহ। এবং মুসলমানদের যে সংখ্যা, এটা একটা বর্ধিষ্ণু, গ্রোয়িং, এভরিডে গ্রোয়িং। এবং মুসলমানদের মসজিদও এখানে অনেক বাড়ছে। এবং মুসলমানরা আমি দেখতে পাচ্ছি অনেকে দায়িত্বশীল আচরণ করছেন, বুঝতে পারছেন যে এই সমাজে থাকতে হলে, এই সোসাইটিতে থাকতে হলে কন্ট্রিবিউট করতে হবে এবং এই সোসাইটির মধ্যে মেইন স্ট্রিমে মিশে যেতে হবে। এবং আমাদের এই কাজটা করতে হবে। আমাদের যারা এই দেশে আছেন তাদের উচিত হবে, বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরও উচিত হবে এখানে মেইন স্ট্রিম পলিটিক্সে এন্টার করা
এবং মেইনস্ট্রিম পলিটিক্সের সাথে মূলধারা রাজনীতির সাথে কাজ করা এবং এই দেশের শিক্ষা দীক্ষা অর্জনের পাশাপাশি এই দেশের কোন যে আপনার চাকরি বাকরি আপনার বসবাস করা এবং রাজনীতিতে অংশগ্রহণ করা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা, যদি তারা সবাই অংশগ্রহণ করতে পারেন নিজেদেরও লাভ, দেশেরও লাভ এবং তারা মনে করবে যে না বাংলাদেশি মানুষদের এই বৈশিষ্ট্য আছে। আপনি মুখ কথা কইতা চাইরা এই দেশের যে নতুন প্রজন্ম মাস্ট শিক্ষা শিক্ষিত হইতা আর ও দেশের লোকাল পলিটিক্স করতা। তো লোকাল পলিটিক্স করলে এই দেশে আপনার অনেক ধরনের বাংলাদেশি মুসলিম সমাজে আপনার তাই সাহায্য সহযোগিতা করতে পারবে। এতে বাংলাদেশি যারা আছে তাদের সুনাম বাড়বে এবং ভবিষ্যতে বাংলাদেশে আরো মানুষ তাদের উৎসাহিত হবে এবং এই দেশের উন্নতি হবে। আর আপনি তো একটু আগে হইলা যে বিদেশ যাওয়ার আগে দক্ষ কিছু শিক্ষা যাওকা, ডাক্তারি শিক্ষকা, প্রফেসরি শিক্ষকা, আপনার ওটা প্রফেশনাল কিছু শিখতে হবে, আইটি শিখতে হবে, ড্রাইভিং শিখতে পারবা, কম্পিউটারের কাম, নার্সিং, বাবুরচির কাম, এরপরে আপনার ইলেকট্রিশিয়ান, এরপরে আপনার প্লাম্বারর, আপনার আপনি কইতা চাইরা যে কোনো কিছু শিক্ষা দিতা। আর শিক্ষা না গেলে তো আমি তো দেখলাম যে আপনার আমরা নিউ ইয়র্ক আপনিও দেখছেন, আপনার আর লন্ডনও ও রাস্তার তরকারি ব্যস্ত হইত। অদক্ষ অশিক্ষিত কোনো লাভ নাই। এখন কম্পিটিশনের যুগ। হ্যাঁ, এখানে অদক্ষ শ্রমিকরা কেউ বালা পায় না, কেউ পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, আপনি তো আপনার বহুত লেখালেখি আমি দেখছি, আপনি সিলেট বিভাগের অনেক ধরনের সমস্যা লইয়া লেখন। আচ্ছা, আপনি পয়লা কইবানি প্রবাসী বাংলাদেশি সবচেয়ে বড় সমস্যা কিটা আগে হোক কোনটা আমরা ফেস করি? প্রবাসী বাংলাদেশের এখানে ঐক্যবদ্ধ না, তারা নিজেরা নিজেদের মধ্যে ফাইট করে, ইনফাইটিং এ তারা ব্যস্ত এবং তারা দেখা যায় যে অনেকে এখানে আসে মূল ধারা রাজনীতিতে জড়িত হয় না, তারা আলাদা আলাদা থাকে, সেগ্রিগেটেড হয়ে থাকে। এমনকি তারা বাংলাদেশেও অনেকে ঠিক মতো যোগাযোগ রাখে না। দেশপ্রেম ইমানের অঙ্গ, হাব্বুল ওয়াতান মিনাল ইমান, এবং সেটা হচ্ছে আমাদের ইসলাম এবং এর আগে যে যে ধর্ম ছিল সেগুলো আসলে সব ধর্মই তো ইসলাম ছিল, ঠিক এটা বিভিন্ন নামে তারা নামাঙ্কিত করেছিল। তো ফলে সবার দায়িত্ব হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, যে এলাকায় থাকবে সেখানের প্রতি দায়িত্ব আছে, সেই ল্যান্ডের প্রতি ল অফ দ্য ল্যান্ড মানতে হবে এবং সেখানে কাজ করতে হবে। আমাদের মানুষেরা হচ্ছে ল জানে না, তারা দেশে যে কাজ করবে কাজের রুল রেগুলেশন জানে না এবং কিভাবে তারা বাংলাদেশকে হেল্প করতে পারবে, এই দেশে থেকে হেল্প করতে পারবে। এই দেশে আমি ইউকেতে একটা কথা বলতে পারি, যেমন এখন যেমন ধরেন আপনার গাজাতে হামলা হচ্ছে, মুসলমানদের উপর হামলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে যদি ইংল্যান্ডে এই সুযোগটা আছে, আপনি পিটিশন করতে পারবেন গভর্নমেন্টকে পিটিশন করতে পারেন, ডেমনস্ট্রেশন করতে পারবেন। এভরি স্যাটারডে, প্রতি শনিবার এই লন্ডনে এখন বড় বড় ডেমনস্ট্রেশন হচ্ছে গাজার পক্ষে। এই সুযোগটা আছে, সুযোগ কাজে লাগাতে হবে। আইনের যে সুযোগগুলো আছে এইগুলো গ্রহণ করে যদি এখানে যারা আছে সবাই যদি ইংরেজি ভালো করে শিখে, ড্রাইভিং ভালো করে শিখে, আপনার আইটি ভালো করে শিখে, বাংলাদেশের মানুষের যে আজকে বাংলাদেশে 17 কোটি 18 কোটি মানুষ, আমি তো মনে করি স্টিল হাফ অফ দ্য পপুলেশন আমরা সারা দুনিয়া রপ্তানি করে দিতে পারি। আচ্ছা, আমরা জানতে পারলাম যে আপনারা এনআইটি আপনারা চালু হইছে না হইব, আপনারা কোন অবস্থায় আছে? এনআইটি কার্ড চালু হয়ে গেছে। আপনার কিছু মানুষে পাইরানি না কোন জটিলতা? না, কিছু মানুষ পাচ্ছেন, আগেই চালু হওয়ার কথা ছিল, অনেক আগে চালু হয়েছিল একবার, পরে জটিলতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আপনি কইতাছে আপনার আর প্রধান একটাও সমস্যা। আচ্ছা, আমরা সিলেট বিভাগের অনেক সমস্যা তো আপনি লেখন, কোন সমস্যারে আপনি মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাস্তবায়ন হইলে ইলা আপনার জানা আছে নি, যে আপনি কোনগুলার আপনি বেশি গুরুত্ব মনে করেন? আমি ওয়াকিব আলী সমস্যা ব্যাপারে সিলেটের যে সমস্যা প্রধান, ধন্যবাদ। সিলেটের যে প্রধান সমস্যাটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট। এখন যেমন ধরেন সিলেটে আজকে যে সিলেট বিভাগের প্রায় 1 কোটি মানুষের বসবাস, আমি যেটা দেখেছি যে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এখানকার লোকেরা সবাই এখন সিলেট থেকে ফ্লাই করে। যেমন ঢাকা থেকে, হবিগঞ্জ থেকে ধরেন আপনার যদি ঢাকাতে যায়, দেখা যাচ্ছে যে 4-5 ঘন্টা লেগে যায়, ঢাকার ভিতরে আরো 4-5 ঘন্টা লেগে যায় ট্রাফিক জ্যামের কারণে। তো ফলে তারা যদি সিলেটে 2.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারে, ম্যাক্সিমাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। তো এখন হজের ফ্লাইটও তারা সিলেট থেকে গিয়েছে। তো সেই জন্য যেটা হচ্ছে সিলেট এয়ারপোর্টে আপনি ইন্টারন্যাশনাল করা হয়েছে, অনেক বছর হয়ে গেল। যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি আপনি করেন, মনোপলি থাকতে পারবে না, ইন্টারন্যাশনাল ল রুলস রেগুলেশন মানতে হবে। সেখানে আপনার অন্যান্য এয়ারলাইন্সকে নামতে দেওয়া হয় না, এটা তো মনোপলি। আপনি তো ওপেন স্কে করে দেবেন এবং গভর্নমেন্টের দায়িত্ব এটা ফ্যাসিলিটেশন করতে হবে। এবং এটার জন্য যদি অন্যান্য এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ যদি এখানে আসে, এরপরে এমিরেটস আসে, ফ্লাই দুবাই আসে, একবার ছিল ফ্লাই দুবাই, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এরপরে টার্কিশ এয়ারলাইন্স আসতে পারে। কারণ আমরা তো দেখলাম সিটাগাং এয়ারপোর্ট গিয়া লামে, ফ্লাই দুবাই লামে, আল এরাবিয়ান লামের, এরপরে আপনার লামের আসসালাম লামের, ওমান এয়ারলাইন্স লামের। আপনার মেন কথা হইল সিটাগাং লামের সিলেট খানে নামে না, কিন্তু সরকারের উচিত এতিহাদ, এয়ার আরাবিয়া,
আপনার ফ্লাই দুবাই, আল সালাম সবগুলো সিলেটে নামতে পারে। এবং সিলেটে যেটা এখন করা যেতে পারে সেটা হচ্ছে রানওয়ে সম্প্রসারণ হয়েছে, এখানে ফুয়েলিং এর সমস্যা সমাধান করা হয়েছে, এরপরে এখন ইন্টারন্যাশনাল টার্মিনাল, কার্গো টার্মিনালের কাজ চলছে। তো এখন এই কাজগুলো দ্রুত করতে হবে। ঢাকা এয়ারপোর্টে যেভাবে দ্রুত কাজ হয়েছে, সিলেট এয়ারপোর্টের কাজটা দ্রুত করে ফেলা দরকার। আর একটা দেশের জন্য মানে 3টে এয়ারপোর্ট বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য আন্তর্জাতিক এয়ারপোর্ট আরো করা দরকার। কক্সবাজার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এয়ারপোর্ট করা হচ্ছে, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করা হবে, নেপাল ভুটানের ফ্লাইটগুলো সৈয়দপুরের সঙ্গে কানেক্টেড করে দেওয়া হবে এবং ইন্ডিয়ার কোনো কোনো অঙ্গরাজ্যের ফ্লাইট এখানে নামতে পারবে। কক্সবাজার একটা হাব করা হবে, পূর্ব এবং পশ্চিমের ইস্ট এন্ড ওয়েস্টের মধ্যে হাব করা, সেখানে ফুয়েলিং এর ব্যবস্থা করা বিমানদের নাম হবে। কক্সবাজারে 3-4 দিনের জন্য আপনার একটা ট্যুরিস্ট প্যাকেজ ট্যুর দিয়ে দেওয়া হবে এবং সুযোগ দেওয়া হবে। এইভাবে অন্যান্য এয়ারলাইন্স ও পোর্ট এন্ট্রি ভিসা দেওয়া হয়, দুবাইতে আপনার ব্যাংককে যেভাবে সুযোগ করে দেওয়া হয় এই সুযোগটা করে দেওয়া হবে। সেই জন্য কাজ করা হচ্ছে। সিলেটে যেটা করা দরকার, আপনার লন্ডন থেকে যারা সিলেট যাচ্ছে, সিলেট থেকে লন্ডন, লন্ডন থেকে সিলেট ডাইরেক্ট ফ্লাইট আছে, কয়েক বছর ধরে চলছে এটা। এবং যেই যে চলছে সেটা হচ্ছে প্রথমে সিলেট থেকে ঢাকা থেকে কিছু যাত্রী নিয়ে আসা হয় রেশিও অনুযায়ী, আর সিলেট থেকে বেশিরভাগ যাত্রী এখানে ফিল আপ করা হয়, তাদেরকে নিয়ে 1 ঘন্টার মধ্যে প্লেন যে ছেড়ে দিয়ে সিলেট থেকে লন্ডন চলে আসে, আর অর্থাৎ সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। এরপরে লন্ডন থেকে আবার যায় সিলেটের ফ্লাইট, এই ফ্লাইটটা সিলেট থেকে ঢাকা যায়। তো এই যে সিলেট থেকে ঢাকা, সিলেট থেকে লন্ডন, লন্ডন থেকে সিলেট, দেখা যাচ্ছে যে অনেকে অভিযোগ করেছেন আমার কাছে যে সিলেট লন্ডনের চেয়ে ঢাকা লন্ডন এর ফেয়ার কম। এটা তো অযৌক্তিক। কারণ অযৌক্তিক এই কারণে যে প্রথমে যেখানে নামে এরপর তো আবার নতুন করে ফ্লাই করছে, নতুন করে তেল পুরানো হচ্ছে, তো এটা ফ্লাইট কি যুগ হবে, এর হবে না, হয় কমে যাচ্ছে। আর সিলেট আগে নেওয়া সত্ত্বেও এটা বেড়ে যাচ্ছে, তো এটা একটা বৈষম্য, এগুলো ঠিক করা দরকার। আর 2 নম্বর হচ্ছে যে অন্যান্য এয়ারলাইন্সকে সুযোগ দিলে ব্রিটিশ এয়ারওয়েজ সিলেট এয়ারপোর্ট ইউজ করতে চায়, তো ব্রিটিশ এয়ারপোর্টকে দিলে একটা কম্পিটিশন হবে, একটা কম্পিটিটিভ করতে হবে, মনোবলি রাখা ভালো না, ডিজিটাল জন্য ভালো না। আর একটা কথা আছে, ইন্টারন্যাশনাল ল আছে, এয়ারপোর্ট আন্তর্জাতিক করা মানে অন্যান্য এয়ারলাইন্সের সুযোগ দিতে হবে, নামার পারমিশন দিতে। এক্স্যাক্টলি বিষয় হচ্ছে যে আপনি সিলেটের সমস্যাগুলো বলছেন, আমি সংক্ষেপে বলি। আমি সিলেট বিভাগবাসীর আর কোন প্রধান সমস্যা আছে সেটাই বলছি। একটা হচ্ছে আখাউড়া সিলেট যে রেল লাইন, সিলেট আখাউড়া ডাবল রেল লাইন, সিলেট আখাউড়া হচ্ছে বর্তমানে সিঙ্গেল রেল লাইন আছে, নতুন নতুন অনেক জায়গায় রেল লাইন হয়েছে, সেখানে ডাবল লাইন করা হয়েছে। ডুয়েল গেজ ডাবল রেল লাইনটা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত আছে, এরপর ওইদিকে লাকসাম চিটাং ওইদিকে আছে এবং কিছু জায়গা বাকি আছে হচ্ছে। এরপর নতুন 2000 কক্সবাজার, ফরিদপুর, পদ্মা, নতুন নতুন জায়গায় রেললাইন যেখানে ছিল না সেখানেও রেললাইন হয়েছে, ডাবল রেললাইন হচ্ছে, ডুয়েল গেজ। তো সিলেটের সাথে আখাউড়া বেশি দূর না, ঢাকা পর্যন্ত করতে হবে, বাকিটা করা আছে। এইটুকু জায়গা আপনার ডাবল রেললাইন ডুয়েল গেজ করা দরকার অবিলম্বে। আর যে সিলেট ঢাকায় যে 6 লেনের সড়কের কথা বলা হচ্ছে, মহাসড়ক মানে যে হাইওয়ে যেটা, এটার সঙ্গে আপনার ট্রান্স এশিয়ান হাইওয়েরও কানেকশন আছে, আর রেলের সঙ্গে ট্রান্স এশিয়ান রেলওয়ের কানেকশন আছে। তো সেটাকে 6 লেনের যে কাজটা দ্রুত গতিতে করা দরকার। আর বিষয়টা হচ্ছে যে সিলেটে যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, এটা যেখানে যেখানে প্রবাসীরা যান, প্রবাসীদের জন্য প্রবাসী টুরিস্ট পুলিশ করা হয়েছে, তাদেরকে আর একটু ভিজিবল করা দরকার, তাদের সংখ্যা একটু বাড়ানো দরকার। এবং সিলেটে জমি জমা নিয়ে অনেক সমস্যা আছে এবং ভূমি ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে, এটাকে ডিজিটালাইজ করা হয়েছে। তো এইগুলাকে যাতে আর মানুষ ভালোভাবে ইউজ করতে পারে, মানুষ যাতে নিজের দেশে যাওয়ার জন্য আপনার আগ্রহী হয়, ইন্টারেস্টেড হয়, গভর্নমেন্ট এই ব্যাপারে প্রণোদনা প্যাকেজ দিতে পারে, তাদেরকে আগ্রহীমূলক প্যাকেজ তাদেরকে দিতে পারে। যেমন সিলেটে যে আমরা বিভিন্ন দেশে, ইটালিতে আছে, টার্কিতে আছে, ইন্ডিয়াতে আছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ানদেরকে সেখানে যেতে দেয়। আরেকটা জিনিস আছে যে আপনার বাংলাদেশের আমরা স্বাধীনতার সময় থেকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে আমরা ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করেছি, বাংলাদেশে সকল গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করেছে। জিয়াউর রহমান গভর্নমেন্টও প্রবাসীদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, এমনকি এরশাদ গভর্নমেন্টও প্রবাসীদের জন্য কাজ করেছেন। এবং এখন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সরকার একের পর এক সরকার ক্ষমতা তারা এসেছেন, তারাও প্রবাসীদের জন্য বেগম জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে, এটা কাজ করছে। এখন প্রবাসীদের স্বার্থ দেখার জন্য একটা জিনিস করা দরকার, আরেকটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ আমরা অ্যালাউ করেছি, সেটা দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় সিলেটের অঞ্চলে বেশিরভাগ অন্য জায়গায় আছে, উপজেলা চেয়ারম্যান, এমপি, অনেকে ডুয়েল সিটিজেন তারা গিয়ে হচ্ছেন, এমপি উপজেলা চেয়ারম্যান হচ্ছেন, কিন্তু তারা ডিক্লেয়ার করছেন না। ডিক্লেয়ার কেন করছেন না? আইনে লেখা আছে হতে পারবেন না, হলে কেউ প্রমাণ করতে পারলে তাদের তো বাতিল হয়ে যাবে। আর একই সাথে বিচারপতিদের ব্যাপারে এটা ক্লিয়ার বলা নাই, ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে বলা আছে তিনি বাংলাদেশের নাগরিক হতে হবেন, যে তিনি বাংলাদেশের নাগরিক এই কথা বলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক
তিনি ডুয়েল লন্ডন সিটিজেন থাকা সত্ত্বেও তিনি লন্ডন পর্যন্ত আসতেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, এরার পাসপোর্ট নিয়ে বিচারপতি হিসেবে। এরপর এখান থেকে ইউরোপের দেশে আমেরিকাতে তিনি ফ্লাই করতেন ব্রিটিশ পাসপোর্ট দিয়ে। এমনকি বিচারপতি ইমান আলী তিনি বলেছেন আমি তো বৈধভাবে করছি, সবার করছি, এটা আইন আমাকে দিয়েছে, আমাকে ডুয়েল সিটিজেন অ্যালাউ করছে, আমি বিদেশি সিটিজেন থাকা সত্ত্বেও বিচারপতি হতে পারছি, আইনে এমন ধারা আছে। আমি বললাম যে এমপি উপজেলা চেয়ারম্যান তারাও তাদের নাই, তাই বলে এটা বৈষম্য। তিনি বললেন এটা আমার দায়িত্ব না, এটা রাষ্ট্র এই বৈষম্য দূর করতে পারে। অন্য বিচারপতিদেরকে আমি বলেছি, ধারাভাবে বলেছি, এটা আপনাদের দায়িত্ব, সো মোটো এটাকে আপনারা নিয়ে সমান করে দেওয়া দরকার। একটা রাষ্ট্রে বৈষম্য রাখা ঠিক না। বাংলাদেশের রাষ্ট্রে অনেক বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলা প্রবাসীদের অন্যতম সমস্যা, এগুলো সমাধান করা দরকার। আচ্ছা মোল্লা সাহেব, আপনি তো দীর্ঘদিন তো কি লন্ডন আছেন, তা আপনি বাংলাদেশে কি মিস করানি? মিস করলে কোন সাইডটা মিস করা আমরা দর্শক রেখা? I very much miss Bangladesh. Bangladesh is my country, and there is no doubt about it, and there is no dispute that in Bangladesh I was fully associated with my environment, with my government, with my politics, with my people, with my journalism career and the career of the government. তো আমি যেটা করেছি, বাংলাদেশের মানুষকে আমি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেছি। এবং আমি রাষ্ট্রপতির উপদেষ্টা থাকার সময়, রাষ্ট্রপতির এর আগে রাষ্ট্রপতি প্রেস সচিব থাকা অবস্থায়, এরও আগে আমি যখন সাংবাদিক, দেশি বিদেশি পত্রপত্রিকা সাংবাদিকতা করেছি, এই দেশের জন্য আমি কাজ করেছি। অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশের যখন প্রেসিডেন্ট ক্লিন্টন ভিজিট করেন 2000 সালের 20 মার্চ, সেই সময় প্রেসিডেন্ট ক্লিন্টনকে প্রশ্ন করতে গিয়ে আমি সেদিন হেনস্থার শিকার হয়েছিলাম। এর আগে বাংলাদেশের ব্রিগেডিয়ার সাবা আশফাককে যা হত্যা করা হলো, আমি সেটার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সামনে আমি এটা নিয়ে এটা তুলে ধরেছিলাম। এরপরেও সেখানেও গোয়েন্দা সংস্থা আমাকে হ্যারাসমেন্ট করেছিল। এবং বিভিন্ন সময় দেখা গেছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রেসিডেন্ট হিসেবে, বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে আমার পক্ষে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নেগোসিয়েশন করে সমাধান করেছিলেন। আমেরিকান গভর্নমেন্ট থেকেও আমার পক্ষে গভর্নমেন্ট অফ বাংলাদেশের উপরে এটার জন্য ইন্টারফেয়ার করা হয়েছিল এবং সমস্যার সমাধান হয়েছিল প্রেসিডেন্ট ক্লিন্টনকে প্রশ্ন করার বিষয়ে যে ঘটনা ঘটেছিল। তো আজকে বাংলাদেশে দেখেন, বাংলাদেশের আলো বাতাস আমরা মিস করছি। বাংলাদেশের অনেক ভালো দিক আছে, আমি সবসময় কথা বলি। বাংলাদেশের চিপ লেবার, মানুষ খুব অল্পতে তুষ্ট। আজকে বিদেশে আজকে 2 কোটি 2.5 কোটি মানুষ, বাংলাদেশের মতো মানুষ আছে, তারা আজকে দেখেন বিদেশে গিয়ে ডিসিপ্লিন মেনে, কিউ মেনে তারা কাজ করছে। বাংলাদেশে কেন তার পাবে না? এদের ট্রেনিং দরকার, তাদের শিক্ষা দরকার, সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা দরকার। আর বাংলাদেশি জাতি আজকে দেখেন কয়েকটা বিষয়, সিরামিক্সে আমরা ভালো করছি, রপ্তানি করছি, আমরা টেক্সটাইল গার্মেন্টসে আমরা ভালো করছি, আমরা শিপ ব্রেকিং এ ভালো করছি, আইটির ক্ষেত্রে আমাদের অনেক তরুণ আমরা দেশে বিদেশে রপ্তানি করছি। এবং আমাদের যে ইউনাইটেড নেশনস পিস কিপিং আমরা নাম্বার 1, এরকম অনেকগুলো খাত আছে বাংলাদেশিরা ভালো করছে। এই বাংলাদেশিদেরকে আজকে ভালোভাবে কাজে লাগাতে পারলে এই দেশটা নিঃসন্দেহে এটা সোনার বাংলায় পরিণত হবে, উন্নত দেশে পরিণত হবে। এই জন্য রাজনৈতিক সমস্যাটা আমার কাছে হচ্ছে যে এই যে রাজনৈতিক দলাদলি, এটা হচ্ছে আমার খুব খারাপ লাগে। একটা দেশ ঐক্যবদ্ধ দেশ, যেখানে চাকমা, মারমা, টিপরা এক, আপনার সামান্য কিছু উপজাতি ছাড়া এক ভগ্নাংশ, আমরা এক হোমোজেনাস জাতি, আমরা একটা সমগোত্রী জাতি। আমরা ইন্ডিয়া বা পাকিস্তানের মতো ইন্টারনাল যে দ্বন্দ্ব, এথনিসিটি, যে সেক্টরিয়ান, এরকম কোন আমাদের মধ্যে দ্বন্দ্ব নাই। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলায় কথা বলি। এই দেশের এত সমস্যা সমাধান করা যায় সব সমস্যার, এইদিকে সরকার এবং বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে যে তার সমাধান করতে পারে না, এটি আমার খারাপ লাগে। আর বাংলাদেশে ভালো লাগে, মানুষরা খুব ভালো, তারা একটু ভালো নেতৃত্ব চায়, তারা এটা সমাধান করতে চায়। এবং এই জন্য বাংলাদেশে আল্লাহ তাআলা বলেছেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জালনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতানান নাসিরা হচ্ছে স্টেট পাওয়ার, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শক্তি। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, মোনাজাত করো অনুকূল রাষ্ট্র শক্তির জন্য, ফেভারেবল স্টেট পাওয়ারের জন্য, যাতে তোমরা দুনিয়ার জন্য, মানুষের জন্য, তোমরা আল্লাহ তাআলার জন্য, ইসলামের জন্য তোমরা কাজ করতে পারো। তো বাংলাদেশের মানুষকে যেটা করতে হবে, এই যে একটা ভালো একটা জাতি, এই জাতিকে আজকে কাজ করার জন্য ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের দুর্নীতিটা আমার খুব খারাপ লাগে। আর বাংলাদেশের মানুষ যে শান্তিপ্রিয়, তারা যে ভালো একটা নেতৃত্ব চায়, দুর্নীতি থেকে বেরিয়ে আসতে চায়, এটা আমার ভালো লাগে। আজকে যাবে আমেরিকা থেকে এসছেন, আমার যে ইন্টারভিউ নিচ্ছেন যে এখানে বসে, এটাও তো আমার কাছে ভালো লাগছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ। আমরা শেষ করার পথে তো আপনার লাস্ট 2-1টা কোয়েশন। আচ্ছা, আপনি তো এখন অবসরও আছেন, জানি তো অবসর সময়টা আপনি কিলা কাটাইবা সংক্ষেপে হোক, আর আপনার প্রধান শক্তিটা? এখন আমি অবসরে পুরোপুরি না, আমি আমার পিএইচডি শেষ পর্যায়ে আছি, রিসার্চ করছি, আমি লেকচার দিচ্ছি ইউনিভার্সিটিতে। তো সেই হিসেবে আমি কাজের মধ্যে আছি। আমি সবসময় কাজে থাকতে পছন্দ করি। তো অবসর জীবনটা আমি যেভাবে কাটাবো, আপনি লক্ষ্য, আমি ইনশাআল্লাহ জনসেবা করি, মানুষের জন্য কাটাবো। আমি মনে করি জনসেবার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, এবং এটা হচ্ছে অন্যতম ইবাদত। এবং মানুষের জন্য কাজ করা, মানুষের সঙ্গে থাকা, আমাদের
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, মানুষকে অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার নির্দেশ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের যে কটা কাজের জন্য সৃষ্টি করেছেন, এই কাজটার প্রথম কাজটা হচ্ছে ক্বালা ইন্নী আরদু জাইলুন খালিফা। আমাদেরকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু এর মধ্যে থেকে বেছে বেছে কিছু লোককে খলিফার দায়িত্ব দিয়েছেন, যে আল্লাহর প্রতিনিধি সাকসেসর হিসেবে কাজ করতে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা আমাদের প্রধান কাজ হিসেবে দিয়েছেন। আরেকটা কাজ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যে আমাদেরকে কি করতে হবে, মানুষের মধ্যে আমাদেরকে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে আল্লাহর কাছে ইবাদত করতে হবে। এই যে একটা বললাম জনসভা একটা ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত, নামাজ, বাধ্যতামূলক। এরকম যে ইবাদতগুলো আমাদের আছে সেগুলো আমাদের করতে হবে। আমাদের ইমান ঠিক রাখতে হবে, এটা একটা ইবাদত। এটা হচ্ছে নাম্বার 1, ইমান বা কালেমা। এরপর নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে আমাদেরকে মানুষের সেবা, জনসেবা, খারাপ কাজ না করা, ভালো কাজ করা, এগুলো করতে হবে। আর আমাদেরকে মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে হবে। এই জন্য আমাদেরকে মধ্য পন্থা অবলম্বন করতে হবে। এই যে অনেকে মনে করেন যে আপনার যে একেবারে আমাদেরকে এক্সট্রিম পর্যায়ে করতে হবে, ইসলাম জঙ্গিবাদ বা মৌলবাদী সমর্থন করে না। আপনি দেখেন মাহাতির মোহাম্মদ মুসলমান হিসেবে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে ভালো দায়িত্ব পালন করছেন, এখন আনোয়ার ইব্রাহিম করছেন। আজকে দেখেন তার্কিতে আপনার এরদোয়ান একটা মডেল হিসেবে তিনি কাজ মধ্যপন্থা অবলম্বন করছেন। আস্তে আস্তে কাজ করতে হবে। 30 মাইলের রাস্তা 60 মাইল বেগে চালালে অ্যাক্সিডেন্ট করতে হবে। ডক্টর মোরসি তিনিও জনসমর্থন পেয়েছিলেন, একজন মধ্যপন্থা হিসেবে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে যেভাবে হোক তার স্পিডটা সম্ভবত একটু বেশি হয়ে গিয়েছিল। এই জন্য আপনার বিরূপ পরিবেশে, বিরূপ পরিস্থিতিতে তিনি হোঁচট খেয়েছেন। আচ্ছা, একবারে সংক্ষিপ্ত ভাবে আপনার এফর্টটা, এই যে আপনার দীর্ঘ, আপনার বিভিন্ন সময় বিভিন্ন পদলোকে আপনি জড়িত আসলা, আপনার একটা স্মরণীয় ঘটনা আমরা দর্শকরে হইয়া আমরা সেইখান শেষ করে নিতাম। আপনার একটা আমার স্মরণীয় ঘটনা বলতে আমি যেটা বুঝি যে আমি বাংলাদেশে যে রাজনৈতিক বিবাদ বিসম্বাদ সমস্যা ছিল, এই সমস্যার মধ্যে দুই নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা আর্চ রাইভাল, একটা চিরবৈরী একটা প্রতিদ্বন্দ্বী পরিবেশ ছিল। এই দেশের পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে আজকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে দুই নেত্রীর সঙ্গে বসে, একই দিনে দুই নেত্রীর সঙ্গে বসে, ওই একই দিনে আমি 2006 সালের আপনার 29শে নভেম্বর আমি শেখ হাসিনার সাথে সুধা সদনে গিয়ে, এবং একই দিন এরপরে হাওয়া ভবনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে সমস্যা সমাধান করে সব দলকে আমি তাদের দাবি দেওয়া মেনে নির্বাচনে নিয়ে এসেছিলাম। এটা আমার জীবনের এক স্মরণীয় ঘটনা। এবং এইটা যদি সেদিন জেনারেলের সাথে নমিনেশন পরবর্তী বাতিল না হতো, বাতিল করে এটাকে লাস্ট ট্রাম্প কার্ড হিসেবে ধরে নিয়ে জেনারেল মঈনুল আহমেদ ক্ষমতা দখল না করতেন, তাহলে আমি বিরাট একটা সাকসেস অর্জন করেছিলাম। বাংলাদেশের ক্ষেত্রে যে সমাজে রাষ্ট্রে মানুষের মধ্যে দুই দলের মধ্যে, দুই গ্রুপের মধ্যে মিল থাকে না, একসাথে বসে না, এটা স্মরণীয় ঘটনা। আপনি তো কোনো কোনো দেশ বিদেশ যাই, তো আপনার প্রিয় এয়ারলাইন্স একটা হইবানি আমরা দর্শক হলরে? আমার প্রিয় এয়ারলাইন্স প্রথম অবস্থায় বলতে গেলে বলতে হবে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর 2 নম্বরে বলতে গেলে কাতার এয়ারওয়েজ। কাতার কি তার লাগে? কাতার হচ্ছে, আপনি দেখেন কাতার কিন্তু অনেক ভালো ভূমিকা রাখছে। সে আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যাকে বলে, তারা সিএসআর এই কাজ করছে, তারা অনেক গরিব মানুষকে হেল্প করছে, প্যালেস্টাইন গাজাতে মানুষকে হেল্প করছে। এবং তারা আজকে দেখেন শুধু কাতারের যে এয়ারওয়েজ, শুধু আপনি এটা বলতে হবে কাতারের গভর্নমেন্টের এখানে ভূমিকা আছে, তারা কাজ করে দায়িত্ব দিচ্ছে কাতার এয়ারওয়েজকে। কাতার হচ্ছে একটা স্মল কান্ট্রি, বিগ পলিটিক্স। কাতার দেখেন আপনার আফগানিস্তান যে সমস্যাটা কাতারে বসে সমাধান হয়েছে, এবং ট্রাম্পের আমল, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে সৌদি আরব এবং কাতারের মধ্যে একটা যুদ্ধ। বড় কোন মুসলিম দেশে পারছে না, পিচ্ছি কাতারে এত কিভাবে এগুলা সম্ভব? এই যে বললাম সৌদি আরব এবং এর মধ্যে কাতারের মধ্যে যুদ্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময় আপনার ট্রাম্পের আমলে, সেই সময় আপনার কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপর কাতারে ফুটবল হলো, আপনার বিশ্ব ওয়ার্ল্ড কাপ যেটা হলো, সেখানে দেখেন দিনের দাওয়াতের কাজ মধ্যপন্থা অবলম্বন করে নিখুঁত ভাবে, কোন মৌলবাদী দঙ্গবাদী কিছু নাই, সেখানে তারা কাজ করে সাকসেসফুলি অনেক মানুষকে তারা স্বেচ্ছায় তারা মুসলমান হয়েছে, দিনের দাওয়াত দিয়েছে। সেখানে মদের বোতলের পরিবর্তে আতরের বোতল সরবরাহ করা হয়েছে, এবং সেখানে আপনার লম্বা লম্বা জুব্বা এবং মহিলাদের জন্য বোরখা তারা দিয়েছে, আপনার দাওয়াত দিয়েছে, তারা কিনেছে, পড়েছে। এই যে জিনিসটা করেছে, এটা অন্য বড় দেশ করতে পারে নাই। ইসলামের দায়িত্ব যারা পেয়েছে, আর বড় বড় মুসলিম কান্ট্রি যারা, তারা করতে পারেনি। এই ছোট্ট একটা মুসলিম দেশ এই কাতার সেই ভূমিকা পালন করেছে। স্বাভাবিকভাবে কাতারের এই সমস্ত কয়েকটা ঘটনা বললাম। তো আমি মনে করি কাতার এয়ারওয়েজকে বাংলাদেশে এবং আরো বেশি ফ্লাইট দেওয়া দরকার, ফ্রিকুয়েন্ট ফ্লাইট। আপনি চাইলে কাতার এয়ার সিলেট নামলে আমরা সিলেটের মানুষ সরাসরি মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা যেতাম পারবো, কানেক্টিং ফ্লাইটে আমেরিকা, কানাডা আসতে পারবে। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমরা সময় দেওয়ার লাগি। আর আমরা শেষ কোয়েকশন আমরা সিলেট টু নিউ ইয়র্কের দর্শকদের কিছু কইবানি? আমি আপনার সিলেট টু নিউ ইয়র্কের দর্শকদেরকে আমি ধন্যবাদ, অভিনন্দন, মোবারকবাদ জানাই। বিশেষ করে আপনি জনাব খলকু কামাল আজকে সিলেট টু নিউ ইয়র্কের
যে ইউটিউব চ্যানেল আপনি চালাচ্ছেন, এর মাধ্যমে মানুষকে যে কয়েকটা জিনিস দিচ্ছেন, ইনফর্ম করছেন। ইউ আর ইনফর্মিং। আমি সাংবাদিকতার ক্ষেত্রে যে কয়েকটা ধর্ম আছে, রিলিজিয়ন আছে, এবং এটা হচ্ছে আমরা কি করি, টু ইনফর্ম, আমরা জানাই মানুষকে, আপনারা জানাচ্ছেন সেটা, টু এডুকেট, মানুষকে শিক্ষিত করে তোলা, এবং টু এন্টারটেইন, তাদেরকে কিছু উপভোগ করতে দেওয়া। যে এই যে বিষয়গুলো, অনেক সময় সুন্দর সুন্দর কথা বলা, হাসি, একটু ঠাট্টা করা, একটু যোগ করা, ফান করা, এগুলোর মাধ্যমে এই যে আমরা কথাগুলো বললাম, কথার মধ্য দিয়ে মানুষকে বুঝালাম, এই ভালো মন্দ সময় বুঝালাম, এই কাজগুলোর মাধ্যমে একটু মানুষ আনন্দ করতে পারে, মানুষ একটু স্টোরি জানতে চায়, মানুষ রোল মডেল জানতে চায়। আমাদের সমাজে রোল মডেল সংখ্যা খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোল মডেল হিসেবে বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরও বিভিন্ন দেশে নেতা আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, সরকার আছেন, ভালো রাষ্ট্রপ্রধান সরকার, তারা ওই দেশের রোল মডেল। ভালো একদিন নেতা আছে, উপরে লেভেল হোক নিচে লেভেল হোক, তারা হচ্ছে রোল মডেল। আমাদের দেশে আমার রোল মডেল পায় না, না পেতার নায়ক নায়িকাকে তাদের রোল মডেল বানায়। বানাবে নাকি? তারা তো অ্যাক্টর পাচ্ছে না, পলিটিক্যাল অ্যাক্টরদের পাচ্ছেন না, পেয়ে তারা সিনেমার অ্যাক্টরদের বানাচ্ছে। তো ফলে আমাদের মানুষের কাছে যখন ভালো নেতৃত্ব আমাদের দিতে পারবো, তখন অটোমেটিক্যালি বাংলাদেশে আজকে দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, আপনার মেগা মেগা প্রজেক্ট হচ্ছে, মেগা মেগা দুর্নীতি হচ্ছে। তো এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমি জানি না, রাষ্ট্র ক্ষমতা আমি ছিলাম, এবং রাষ্ট্র ক্ষমতা থাকার সময় দেখেছি যে আমার তো 3.5 খবর আমার সামনে অপেক্ষা করছে। আমি যদি ভালো কাজ করি, আল্লাহ তাআলা বলছেন উনজুল কাইফা আব্দুল্লাহ বাদ হামালা বাদ আল্লাহ আখিরাত আকবার, তারা দোয়া করে থাকবে। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা সৎ থাকবে, ইমান থাকবে এবং সৎ থাকবে, সেই সমস্ত রাষ্ট্রপ্রধান যারা খলিফা, উপরে হোক নিচে হোক, তাদেরকে এমন কি কারণ আছে যে কিয়ামতের পরে, হাসরের ময়দানের পরে, শেষ বিচার করে তাদেরকে আমি একই রকম সুযোগ সুবিধা দিব না, একই ক্ষমতা, মর্যাদা, সম্মান এবং তাদেরকে ফজিলত আমি আরেকটা বেশি আখেরাতে দিব? সেটা কেন দেবো না? কি কারণ আছে? এবং যারা আল্লাহর প্রতি অবিচল থাকবে, সৎ থাকবে, আল্লাহ বলছেন সৎ শাসকদের জন্য হাসরের ময়দানে যখন কারো কোনো ছায়া থাকবে না আল্লাহর পক্ষ থেকে, 7 শ্রেণীর লোকের ছায়া থাকবে, তার মধ্যে সর্বপ্রথম ছায়াটা হবে আদেল বাদশাহ, সৎ শাসকদেরকে আল্লাহ তাআলা ওখানে ছায়া দেবেন। এই সমস্ত বিষয় জানার পরেও যারা ওই পদে গিয়ে দুর্নীতি করে, তাদের জন্য ধিক, তাদেরকে সেম জানাই। আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুযোগ করে দিয়েছেন। আমি এই মানুষদের কাছে এই কথাগুলো কেন বললাম, ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে এই কথাগুলো বললাম যে আমাদের রাষ্ট্র ক্ষমতা সম্বন্ধে, রাষ্ট্র পরিচালনা সম্বন্ধে ইসলামের যে ভূমিকা, ইসলাম এবং রাষ্ট্র পরিচালনা মানুষ জানে না, অজ্ঞ। এবং আমাদের যে আলেম ওলামা আছেন, ওলামা মাশায়েখ আছেন, তাদেরকে অনুরোধ জানাবো যে মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের কাছে আপনারা গিয়ে এই কথাগুলো বলুন এবং মানুষের কাছে জানান আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। কোরআন শুধু তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য, রেকের মধ্যে রেখে দেওয়ার জন্য না। কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ কোরআন ইজ মার্সি, হিদায়া, রাহমা, ব্লেসিং, এবং কোরআন ইজ আওয়ার গাইডেন্স। তো এই যে গাইডেন্স কোরআন, এটাকে আমাদেরকে জীবনে প্রয়োগ করতে হবে। আমি যারা আমার পলিসি, আমার যারা মিশন, যে আমি 5টা কাজ করি। একটা হচ্ছে ব্যক্তি জীবন, আমার একটা পারিবারিক জীবন, একটা সামাজিক জীবন, একটা রাষ্ট্রীয় জীবন, একটা হচ্ছে উম্মাহ বা ওয়ার্ল্ড এট লার্জ। আমার আব্বা সমাজপতিও ছিলেন এবং দায়িত্ববান, আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন এবং মানুষের জন্য কাজ করার শিক্ষা তিনি দিয়েছেন। এবং আমি মনে করি যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি দেখেছি সারা বাংলাদেশকে আমি দেখেছি, এমনকি আমি দেখেছি যে সিলেট অঞ্চলের মানুষ যারা দেশে বিদেশে আছেন তাদেরকে আমি বেশিরভাগ ধর্মপ্রাণ, ধর্মবিরোধী দেখেছি। এবং এটা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, এরকম কম বেশি ছড়িয়ে দিতে হবে। যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 360 জন আউলিয়া আরব থেকে, ইয়েমেন থেকে বা টার্কি থেকে, এবং আপনার তারা সব আরব থেকে সাথীদেরকে নিয়ে সিলেট জয় করেছিলেন। সেখানে আপনার অবিচার, অনাচার, কুসংস্কার এবং ইসলাম বিরোধী শিরক কাজকর্ম চলছিল, সেটাকে মোকাবেলা করে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছেন। যেখানে দেখেন আজকে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, যেখানে যেখানে আল্লাহর ওলিয়া উলিয়ারা এসে আস্তানা গেড়েছেন, সেই সমস্ত জায়গায় আপনি দেখবেন আপনার আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন। আজকে মিডিল ইস্টে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, সাহাবারা অনেক কষ্ট করেছেন, খলিফারা অনেক কষ্ট করেছেন। আপনি সেখানে তেল আর গ্যাস, আপনার ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে। আজকে দেখেন সিলেটে আপনার মাটির নিচে তেল আছে, গ্যাস আছে, আরো অনেক সম্পদ আছে, আপনি দেখতে পারেন ভবিষ্যতে। তো এই জন্য বলছি যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে বাংলাদেশ রাষ্ট্রটা অনেক সমৃদ্ধ রাষ্ট্র এবং আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে, আমরা স্বাবলম্বী। আমরা আজকে যদি সবাই কাজ করি, স্কিল কাজ লোকজন করে, আজকে শিক্ষার মাধ্যমে কাজ করে, আজকে দুনিয়াতে আমাদের মানুষ যেটা সম্পদে পরিণত হবে, সারা দুনিয়া আমরা জয় করতে পারবো। এই যে জয় করতে পারবো, একটা সময় আপনি মনে করেন যেহেতু সিলেট নিউ ইয়র্ক টিভি ইউটিউব চ্যানেল, সেই জন্য আমি কথাটা বলি, একটা সময় আপনি দেখেন বাংলাদেশে 19 জন সেক্রেটারি সিলেট থেকে, কয়েকজন সেক্রেটারি হচ্ছে সিলেটের বাইরে থেকে, জেনারেলদের মধ্যে 16 জন, 17 জন, 18 জন জেনারেল ওই সময় সিলেট থেকে ছিলেন। এমনকি বেশি দূরে তো ন্যাশনাল সেবার আমলে আমি সর্বশেষ আমরা দেখেছি। তো এই যে লোকেরা, এমন সময় দেখা গেছে যে বাংলাদেশের আপনার 17টা ডিস্ট্রিক্ট
পূর্ব পাকিস্তানের আপনার 17টা ডিস্ট্রিক্ট। সেই সময় ব্রিটিশ আমল থেকে শুরু করে দেখা গেছে যে একটা সময় ছিল যে ওই ডিস্ট্রিক্টের 16 জন আপনার ডেপুটি কমিশনার বা ডেপুটি ম্যাজিস্ট্রেট তারা হচ্ছেন আপনার সিলেটি। আর একটা ডিস্ট্রিক্ট সিলেটের নিজের জেলা থেকে নিজে ডিসি করা যাবে না, একটা ডিস্ট্রিক্টের আপনার ডিসি হচ্ছে ইংলিশ, ব্রিটিশ। তো এরকম ছিল। তো বিষয়টা হচ্ছে এই জন্য বললাম যে আজকে লেখাপড়া অনেক নিচে নেমে গেছে। আমি এখন স্মরণ করতে চাই আপনার সাবেক স্পিকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি আমার সাথে মাঝে মাঝে এই সমস্ত বিষয় শেয়ার করতেন এবং তিনি খুবই দেশপ্রেমিক ছিলেন এবং তিনি সিলেট প্রেমিকও ছিলেন। আরেকজন ইয়ে চৌধুরী, আপনার পুলিশের আইজি বাংলাদেশের, তিনি তার বাড়ি সিলেটে ছিলেন এবং তিনিও সেদিন সিলেটের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি সিলেটের জন্য অনেক কাজ করতে চেয়েছিলেন। তো এখন আছে এরকম। আমি আর অনেক লোককে দেখেছি আমি সিলেট বা বাংলাদেশ থেকে যারা যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, ইংল্যান্ডে আছেন, আমেরিকাতে আছেন, তাদের কোনো দরদ নাই। তো আমি তো আগেই বলেছি, কথা শুরুই করেছিলাম যে দেশপ্রেম ইমানের অঙ্গ। এই ইমানের অনেকগুলো অঙ্গ আছে। আপনার দেখবেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনার মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে পর্দাটাও ইমানের অঙ্গ। ইমানের বেশ কিছু অঙ্গ আছে, এগুলো আমাদের প্রথমে করতে হবে, পরিপূরণ করতে হবে। এরপর এটা পরিপূরণ করার পরে সেকেন্ড স্টেজ হচ্ছে সালাত, নামাজ। আমাদের নামাজ পড়তে হবে। তা আল্লাহ তাআলা বলছেন ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এটার অর্থ হচ্ছে when your prayer is finished, যখন আপনার ইবাদত শেষ হয়ে যাবে, then may it disperse through the land, তখন আপনারা সব আল্লাহর জমিনে ছড়িয়ে পড়বেন। হ্যাঁ, may it disperse through the land and seek of bounty of Allah, আল্লাহর কাছে রিজিকের তালাশ করবেন। ও আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোভাইডার, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। তা আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টার মধ্যে কিছু সময় আল্লাহর ইবাদত করা ছাড়া বাকি সময় তো আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। এবং কাজ করা, সমস্ত কাজ করা, দুনিয়ার কাজ করা, রাষ্ট্রের কাজ করা, সমাজের কাজ করা, ব্যক্তির কাজ করা, পরিবারের কাজ করা, এই সমস্ত কাজ তো ইবাদতের অংশ। তা আমাদেরকে মানুষকে যারা করতে হবে, আমরা আজকে যারা মুসলমান আছি তারা যদি আমরা ঠিক মতো কাজ করি, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, অন্য ধর্মের লোকদেরকে সুরক্ষা দেয় এই ধর্ম, এখানে অন্যরা এটা ফলো করবে। এবং আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি তার জীবনের 53 বছর থেকে 63 বছর পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে গেছেন। এবং যখন তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন 53 বছর বয়সে, দ্য ভেরি ফার্স্ট ওয়ার্ক হি হ্যাজ ডান দ্যাট হি ওয়েন্ট টু দ্য কাবা শরীফ অ্যান্ড হি ডিমোলিশড অল দ্য স্ট্যাচুস। তিনি সেদিন দায়িত্ব পেয়ে প্রথম কাজটা করলেন, কাবা শরীফে গিয়ে কাবা শরীফের 360টা মূর্তি তিনি ভেঙে ফেললেন। কিন্তু এর আগে তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। নবী বা রাসূলের দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব, তাদেরকে মূর্তি ভাঙা বা রাষ্ট্র পরিচালনা করা, এনফোর্স করা, বাধ্য করা কোনো কিছু তাদের দায়িত্ব না। কিন্তু যখন আপনি রাষ্ট্রপ্রধান হন, আপনার ক্ষমতা আছে, আপনি বাধ্য করতে পারবেন। এটা আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি খলিফার দায়িত্ব পালন করছেন। তো এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমার মনে হয় এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। ধন্যবাদ। তো আপনার অসংখ্য ধন্যবাদ। আর সম্মানিত দর্শক, আমরা শেষ করলিছি এখন। আর প্লিজ আপনারা আমরা ইন্টারভিউটা দেখবা। আমরা সিলেটর অনেক উন্নয়ন লইয়া কথা হয়েছি, প্রবাসী হলোর সমস্যার সমাধান। আর আপনারা যারা বিদেশ যাইবা, ইয়াং জেনারেশন, প্লিজ আপনারা কিচ্ছু শিখিয়া যাইবা। আর আপনারা বালা তাওকা, সুস্থ তাওকা, বেকার যাইবা না। বেকার গেলেও আপনার ছোট আটোর জব করতে হইব। আর আপনারা সবসময় আমরা সিলেট টু নিউ ইয়র্ক দেখবা। আমরা সিলেট টু নিউ ইয়র্ক প্রতিনিয়ত দেশ বিদেশের বিভিন্ন সমস্যার সমাধানের আমরা অনেকগুলা তথ্য তুলিয়া ধরি। আর আপনারা বালা তাওকা, সুস্থ তাওকা, আর প্রতিদিন একে অন্য লাগি দোয়া করবা আর একে অন্যরে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি খলকু কামাল, লন্ডন সিটি থেকে আপনার সাথে বিদায় লইলাম। আকুলি গাউলি হাজা আস্তাগফিরু রাব্বা ওয়াস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা কথা বলেছি, সেই কথার মাঝখানে আমাদের ভুল ত্রুটি হলে মাফ করিয়া দিবা। আমাদের আল্লাহর উদ্দেশ্যে শেখা আল্লাহ আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সিলেট নিউ ইয়র্ক ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ। যারা খলকু কামাল এবং তার কলাকুশলী এবং অন্যান্য যারা জড়িত আছেন এই চ্যানেলে, তাদের সবাইকে মোবারকবাদ। আল্লাহ হাফেজ।